অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিন অন্বেষায় আমরা নিয়ে আসি বিজ্ঞানের খবরাখবর, বিজ্ঞানের বিশ্লেষণ, নতুন নতুন কী ঘটছে, অথবা যা ঘটছে যা সম্পর্কে আমরা হয়তো খবর রাখি না, সেগুলো কেন ঘটছে, সব কিছু। আমাদের সঙ্গে থাকেন বিজ্ঞানীরা, বিজ্ঞান সাংবাদিকরা এবং পরিবেশ নিয়ে কাজ করা মানুষজন। আজকে কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আমাদের কাছে খুব আকর্ষণীয়, কিন্তু তথ্য হয়তো আমাদের কাছে তত নেই। আমরা কথা বলবো কুকুরের সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ে। তবে তার আগে বিজ্ঞানের টুকরো খবর। বিভিন্ন শিল্পে ছাঁকনির দরকার হয়। যেমন বস্ত্রশিল্পে বিভিন্ন রঙকে, ওষুধ শিল্পে বিভিন্ন রাসায়নিককে, জল পরিশোধনের সময় জলের অবাঞ্ছিত দ্রব্যগুলোকে আলাদা করার দরকার হয়। এজন্যে সাধারণত বাষ্পীভবন আর পাতন প্রক্রিয়ার উপরেই ভরসা রাখা হয়। তবে এতে প্রচুর পরিমাণে শক্তির দরকার হয়। তার ফলে বাতাসে ভালো পরিমাণে কার্বন ডাই অক্সাইড মেশে। সম্প্রতি আইআইটি গান্ধীনগরের বিজ্ঞানীদের তত্ত্বাবধানে এক নতুন ধরনের পর্দা তৈরি করা হয়েছে, যা আসলে একটা উন্নত ধরনের ছাঁকনি। জার্নাল অফ দ্য আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে এই খবর জানা গেছে। বিজ্ঞানীরা এজন্যে পলি অক্সোমেটালিক বা পোম ক্লাস্টার ব্যবহার করেছেন। প্রতিটি ক্লাস্টারের একটা করে স্বাভাবিক ও স্থায়ী ছিদ্র আছে, যার ব্যাস 1 ন্যানোমিটার। প্রতিটা ক্লাস্টারেই তারা নমনীয় রাসায়নিক শৃঙ্খল আটকে দিয়েছেন। এই রকম প্রায় কয়েক কোটি ক্লাস্টারকে জলের উপরে রাখলে একটা পাতলা স্তরের মতো সেগুলো সজ্জিত হয়েছে। এইভাবে তৈরি হয়েছে উন্নত প্রযুক্তির একটা ছাঁকনি। এতদিন শিল্পক্ষেত্রে পিভিসির তৈরি যে ছাঁকনি ব্যবহার করা হতো, তার থেকে প্রায় 10 গুণ উন্নত এই নতুন ছাঁকনি। বিজ্ঞানীদের দাবি, নমনীয় স্থায়ী এই ছাঁকনি ব্যবহারে বেশি শক্তি লাগে না এবং পরিবেশও দূষিত হয় না, ফলে খরচও কম হয়। বিজ্ঞানের খবর শুনলেন। আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। আজকে আমাদের অতিথি অধ্যাপিকা অনিন্দিতা ভদ্র। তিনি, আপনারা জানেন, আমাদের ভারতবর্ষে কয়েকটি প্রতিষ্ঠান, অত্যন্ত মান্য প্রতিষ্ঠান, আইজার বলে পরিচিত, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ। আমাদের এই কলকাতা যে আইজার, সেখানে তিনি অধ্যাপনারত, গবেষণারত। একই সঙ্গে হয়তো পরিচয় করানো যায় এভাবে যে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল ইয়াং একাডেমি অফ সায়েন্স, তার ফাউন্ডার চেয়ারপারসন। এবং এর সঙ্গে সঙ্গে আরও কিছু বিষয় উঠে আসবে যখন আমরা তার সঙ্গে কথা বলবো। কিন্তু কথা বলার যে বিষয়টা, সেটা কি আপনাদের কৌতূহল হচ্ছে? খুব স্বাভাবিক। আমরা কথা বলবো কুকুর নিয়ে, কুকুরের সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ে। এবং নিশ্চিত থাকুন, এমন কিছু কথা আজকের আলোচনায় উঠে আসবে যা আপনি হয়তো জানেন, ভেবে তলিয়ে দেখেননি, অথবা একেবারেই আমরা জানি না। কি বলে শুরু করি? আপনার গবেষণার জায়গাটা বা গবেষণার ক্ষেত্রটা আমি যদি বলি কুকুরের সঙ্গে মানুষের সম্পর্ক, যেহেতু আপনি একজন বিহেভিয়ারাল বায়োলজিস্ট, সেটা কি বলাটা ঠিক হবে, নাকি অন্যভাবে এটাকে উপস্থাপন করা উচিত? না, অবশ্যই কুকুরের সঙ্গে মানুষের সম্পর্ক, কিন্তু সেটা বোঝা এবং বিবর্তনের মধ্যে দিয়ে কি করে এই সম্পর্ক তৈরি হলো, সেই প্রশ্নটার উত্তর খোঁজাটাই আমাদের হচ্ছে মূল লক্ষ্য। আর সেটা করতে গিয়ে আমি যেমন বলি যে কুকুরদের পারিবারিক জীবনে উঁকিঝুঁকি মারাটা আমাদের কাজ। আমরা বিজ্ঞানীরা সব জায়গাতেই একটু কখনো মাইক্রোস্কোপ দিয়ে, কখনো অন্য কিছু দিয়ে উঁকিঝুঁকি মেরে থাকি। এই ক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের ছাত্রছাত্রীরা কখনো ক্যামেরা নিয়ে, কখনো হাতে শুধু মোবাইল নিয়ে, কখনো শুধু নোট বই আর পেন নিয়ে তারা রাস্তায় বেরিয়ে পড়ে। এবং আমাদের যারা পথ কুকুর বা নেড়ি কুকুর বলি আমরা সাধারণত বাংলায়, এবং ইংরেজিতে আমরা এদের বলি ফ্রি রেঞ্জিং ডগ। কেন? কারণ এরা যেখানে খুশি নিজের ইচ্ছায় যেতে পারে। তাই জন্য এদের চলাফেরার ওপরে আমাদের তৈরি করে দেওয়া বাধা, যেটা পোষ্যদের উপরে আছে, সেটা এদের ক্ষেত্রে নেই। বেশ। একটা কথা আছে যেটা সবসময় আমরা বলে থাকি, যে স্ট্রে ডগ। মাথায় রাখতে হবে, আমাদের নেড়িরা কিন্তু আসলে স্ট্রে নয়। কারণ ইংরেজিতে যে শব্দটা স্ট্রে, তার মানে তার যেখানে থাকার কথা নয় সে সেখানে চলে এসেছে বা ভুল করে চলে এসেছে। এই কথাটা বলা হয় কারণ অনেক সময় বিদেশে দেখা যায় যে কারো পোষা কুকুর তার বেখেয়ালে হতে পারে, বা যার কুকুর তিনি মারা গেছেন, বা কোনোভাবে কুকুরটি হারিয়ে গেছেন। অথবা অনেক সময় আজকাল হচ্ছে যে মানুষ কুকুরকে তার কাছে রেখেছিল পোষ্য হিসেবে, একটা সময় গিয়ে সে আর সামলাতে পারছে না, তখন সে কুকুরকে রাস্তায় ছেড়ে দিচ্ছে। এরা হলো স্ট্রে।
কারণ এরা পোষা ছিল, এখন আর নেই। তারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তারা কোথায় থাকতে হবে জানে না, কি করতে হবে জানে না। আমাদের নেড়িরা কিন্তু তা নয়। সেই মহাভারতের যুগে যুধিষ্ঠিরের পেছনে পেছনে যে ধর্ম কুকুর বেশে স্বর্গে গেছিলেন, আমরা যদি সেই গল্পটাকে একটু অন্যভাবে ভাবুন, কিছু ছেলেমেয়েরা ট্রেক করতে গেছে পাহাড়ে, হিমালয়, বা আমরা বেড়াতে গেছি গাড়ি করে। অনেক সময় হবে একটা লোমশ পাহাড়ি কুকুর হঠাৎ কোথা থেকে লেজ নাড়তে নাড়তে চলে আসবে, আমরা যদি কেউ কুকুর প্রেমী হই তাকে দুটো বিস্কুট খাওয়াবো। এমন অভিজ্ঞতা আমার অন্তত অনেকবার হয়েছে। কুকুর রাস্তার ওপার থেকে আমায় দেখে চলে এলো, আমি তাকে খাওয়ালামও না, হয়তো আমি গাড়িতে রয়েছি, সে সেই গাড়ির পেছন পেছন দৌড়তে দৌড়তে গ্রামের সীমানা পেরিয়ে চলে গেল। কেন গেল জানি না। কুকুরটা আমাদের গাড়িটাকে পছন্দ করলো না গাড়িতে বসা মানুষগুলোকে পছন্দ করলো, তার কি মনে হলো? এবার আমি যদি বলি যে পাণ্ডবরা যখন স্বর্গারোহণের যাত্রা শুরু করলেন, কোনো একটি গ্রামের এরকমই একটি নেড়ি কোনো কারণে যুধিষ্ঠিরকে তার ভালো লেগে গেছিল এবং যুধিষ্ঠিরের পেছন পেছন সে নিজের গ্রামের সীমানা ছাড়িয়ে নিজের চেনা জায়গা ছেড়ে অনেক দূর চলে গেল। অবশ্যই এখানে ধর্ম রয়েছে, নীতি রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু একজন কুকুর বিজ্ঞানী হিসেবে এবং একজন কুকুর প্রেমী হিসেবে যে এই ঘটনা এখনও শহরে গ্রামে দেখে থাকে, আমার কাছে এটা খুব একটা লোভনীয় এক্সাম্পল। কারণ নেড়িরা 2000 বছর আগে যা করত তারা এখনও তাই করছে। এখানে একটা প্রশ্ন মনে না এসে পারে না, যেহেতু আপনি ইউরোপের সঙ্গে বা পাশ্চাত্যের সঙ্গে একটা পার্থক্য টানছেন, পার্থক্যটা তৈরি হলো কিভাবে? মানে আমি ধরে নিতে পারি যে ভৌগোলিক কারণে, আবহাওয়ার কারণে, শীতের দেশ, কিছু তাদের কারণে একটু অন্যরকমভাবে থাকবে, কিন্তু পথকুকুর রইল না আর আমাদের রয়ে গেল। পার্থক্যটা তৈরি হলো কি কারণে? এইটা খুব অদ্ভুত একটা ব্যাপার। পথকুকুর কিন্তু সব জায়গাতে সমস্ত দেশেই কোনো না কোনো সময় ছিল। এই যে পথকুকুর রাস্তা থেকে সরিয়ে দেওয়া, এটার শুরুটা ঠিক কোথায় বা কোন দেশে হয়েছে আমরা জানি না, কিন্তু সেটা হয়েছে গত 100-200 বছরে, তাও হয়তো না। কিন্তু তার আগে যেটা হয়েছে সেটা হলো ব্রিডিং। মানুষ মানে চাষ করতে শুরু করেছে তবে থেকে তারা পশুদের, গাছপালাদের সবাইকে নিয়েই গবেষণা করে গেছে এবং সেটা করতে করতে আমাদের বিভিন্ন খাদ্য শস্য তৈরি হয়েছে, আমাদের পোষা বিভিন্ন প্রাণী, যেগুলো আমাদের দুধ দেওয়া গরু বলুন বা আরবি ঘোড়া বলুন, সবই আমাদের তৈরি করা। জেনেটিক্স না জেনেও মানুষ এটা করেছেন। কুকুরের ক্ষেত্রেও কিন্তু তাই। এখন ধরুন সারা পৃথিবীতে 350-র বেশি ব্রিড আছে, যেগুলোকে রেজিস্টার্ড ব্রিড বলা হয়। সেটা আপনি রটওয়াইলার বলতে পারেন, জার্মান শেপার্ড বলতে পারেন, হাস্কি বলতে পারেন বা স্পিটস বলতে পারেন, সেগুলো সবই রেজিস্টার্ড ব্রিড। এবার এই ব্রিডগুলো সব আমরা তৈরি করেছি, আচ্ছা, যেটাকে বলা হয় আর্টিফিশিয়াল সিলেকশন। মানে মানুষ যেরকম কুকুর চায় সে 2, 3, 4, 5 জেনারেশন ধরে ধরে তাদের মধ্যে এটা ওই পিওর ব্রিড আনার চেষ্টা। হ্যাঁ, এবং আমার চাই এই ধরনের কুকুর, সেই কুকুরটাকে তৈরি করা। যতগুলো হাউন্ড আছে, শিকারে মানুষ ব্যবহার করেছে, সব সেইভাবে তৈরি করা। কিন্তু রাস্তায় আমরা যে কুকুরদের দেখি তারা কিন্তু প্রকৃতিতে বিবর্তনের মাধ্যমে তৈরি হয়েছে। এবং আপনি যদি এখন দেখেন, গ্লোবাল সাউথ বলতে আমরা যে দেশগুলো বুঝি, আফ্রিকান দেশগুলো ভাবুন বা সাউথ ইস্ট এশিয়া ভাবুন, সব জায়গাতেই পথকুকুর আছে, তারা একইভাবে থাকে। একটা জিনিস আমার বলতে ভালো লাগে যে আমরা যখন শুরু করেছিলাম পথকুকুর নিয়ে গবেষণা, পৃথিবীতে কেউ করতো না। আচ্ছা, এখন কিন্তু গত 7-8 বছরে কি বড়জোর 10 বছরে পেরু, ভেনেজুয়েলা, মরক্কো, থাইল্যান্ড, এরকম বিভিন্ন জায়গায় পথকুকুর নিয়ে গবেষণা হচ্ছে। আচ্ছা, কারণ এখন মানুষ বুঝেছে যে কুকুর প্রজাতিটাকে বুঝতে হলে আমাদের সেই সব কুকুরদের দেখতে হবে যারা বিবর্তনের মধ্যে দিয়ে এসেছে, যারা প্রকৃতির সঙ্গে মিলেমিশে রয়েছে, যাদের আমরা যেটাকে বায়োলজিতে বলি স্ট্রাগল ফর সার্ভাইভাল, সেটার মধ্যে দিয়ে প্রতিনিয়ত যেতে হয়। শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছি অধ্যাপিকা অনিন্দিতা ভদ্রের সঙ্গে এবং আমাদের আলোচনার বিষয় অত্যন্ত আকর্ষণীয়, কুকুরের সঙ্গে মানুষের সম্পর্ক। পথকুকুরকে আমরা কিভাবে দেখব, পথকুকুরের পাশে পোষা কুকুর, আলাদা করে তৈরি করা কুকুর, সেই বিষয়টা কেমন। আর এই জায়গাটা এসে আমাদের একটা সুযোগ হয় প্রশ্ন করার, যে প্রত্যেকটা মানুষের আগ্রহ যে তৈরি হয় তার তো কোথাও একটা প্রেরণাস্থল থাকে, কোনোভাবে হয়। বা আমি যদি আরও বিস্তারে এভাবে বলি, যে আপনিই বললেন অন্যান্য অনেক দেশে এগুলো হচ্ছে, কোনো একজন মানুষ থাকেন,
সেটা হয়তো ভারতীয়, অথবা তার ভারতীয় ছাত্র বা ছাত্রী সেরকম থাকতে পারেন। এই প্রসঙ্গে আমি জানতে চাইবো যে আপনি পড়াশোনা করলেন বা পিএইচডি করলেন কোথায়, যেখান থেকে আপনার এই কাজটা শুরু? আমি পিএইচডি করেছি IISc, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ব্যাঙ্গালোরে। আমি কাজ করেছি প্রফেসর রাঘবেন্দ্র গদককরের কাছে, এবং অ্যানিমাল বিহেভিয়ার যে ফিল্ডটা বা ইথোলজি, তাতে সম্পূর্ণ শিক্ষাটা আমার ওনার কাছে পাওয়া। কিন্তু আমাকে যখন কেউ জিজ্ঞেস করে পিএইচডি কিসে করেছো, আমি বলি বলতার পলিটিক্স। ওনার ল্যাবে যে প্রাণীটি নিয়ে কাজ করা হয় সেটা এক ধরনের বলতা, দক্ষিণ ভারতেই পাওয়া যায়, উত্তর ভারতে খুব একটা পাওয়া যায় না। এরা সমাজবদ্ধ জীব, এবং এরা কিভাবে থাকে, এদের রানী কিভাবে পাল্টায়, কেন পাল্টায়, রানী চলে গেলে বা রানী মারা গেলে কিভাবে আরেকজন নতুন রানী হয়, এই যে পুরো ডায়নামিক্সটা, এটা বোঝাই ছিল আমার পিএইচডির কাজ। এদের সাথে কুকুরের কোনোই সম্পর্ক নেই। কিন্তু প্রফেসর গদককর আমাকে সবসময় প্রেরণা দিয়েছেন যে নিজের রিসার্চের বাইরে আরও নানা বিষয়ে জানার চেষ্টা করা, পড়াশোনা করা। সেটা করতে গিয়ে আমি যেহেতু ছোট থেকেই কুকুর ভালোবাসি, রাস্তার কুকুরকে আমার বন্ধু মনে হতো, আমি তাদের বিস্কুট খাওয়াতাম, আমার বাড়িতে উঠোনে কুকুর এসে খেয়ে যেত, এগুলো আমি দেখে বড় হয়েছি। কুকুরের প্রতি আমার একটা স্বাভাবিক ভালোবাসা ছিল। কুকুরের বিষয়ে যে গবেষণাগুলো হচ্ছিল সেই সময়, সেরকম কিছু পেপার আমি পড়েছি। সেটা পড়তে গিয়ে আমার সবসময় মনে হতো যে এরা তো পোষা কুকুর, যার পোষ্য তাকে নিয়ে ল্যাবে নিয়ে আসছে, একটা খুব সুন্দর এসি ঘরে ক্যামেরা বসিয়ে কুকুরকে সব বুঝিয়ে শুনিয়ে দিয়ে তাকে দিয়ে কাজ করাচ্ছে, সেটা দিয়ে এক্সপেরিমেন্ট করছে, করে তারপরে তারা বলছে কুকুর এটা বোঝে, কুকুর মানুষকে এতটা চেনে। কিন্তু এরা কি সত্যি কুকুর? মানে এটা কি আমরা কুকুর সম্পর্কে বলতে পারি, নাকি ওই ব্রিডটা সম্পর্কে বলতে পারি, নাকি আমরা পোষ্য কুকুর সম্পর্কে বলতে পারি? আমার মনে আছে আমি প্রফেসর গদককরকে একদিন এই প্রশ্নটা করেছিলাম যে এই যে এত কুকুর রাস্তায় আছে, এরা এদের দেখে না কেন? উনি খুব হেসে বলেছিলেন, আমেরিকাতে তো রাস্তায় কুকুর নেই, তুমি তো পড়ছো যে পেপারগুলো, সেগুলোতে আমেরিকা থেকে ইউরোপ থেকে বেরোচ্ছে, ওরা কোথায় রাস্তায় কুকুর দেখে? এইটা কোনোভাবে আমার মাথায় রয়ে গিয়েছিল। তাই পিএইচডির পরে যখন আমি ঠিক করলাম যে আইজার কলকাতাতে আমি অ্যাপ্লাই করব চাকরির জন্য, এবং তখন আমার চিন্তা হলো যে এবার আমাকে একটা নিজের রিসার্চ ল্যাব তৈরি করতে হবে, তখন প্রফেসর গদককরের সাথেই আমি আবার আলোচনা করলাম, এবং সেইভাবেই একটা আলোচনার মাধ্যমে বেরিয়ে এলো। আমি তখন ভাবলাম যে আমি কুকুরদের বিষয়ে যদি গবেষণা করতে চাই, আমার তো ট্রেনিং নেই। উনি বললেন যে তোমার তো ট্রেনিং বেসিকটা আছে, তুমি পড়াশোনা করো, চেষ্টা করো না। উনি আমাকে কিন্তু উদ্দীপ্ত করেছিলেন সেইভাবে একটা সম্পূর্ণ অন্য বিষয়কে নিয়ে, সেটা নিয়ে নতুন একটা গবেষণার পথ শুরু করা সাহসটা উনি জুগিয়েছিলেন, উদ্দীপনাটা উনি জুগিয়েছিলেন, তারপরে কাজটা হয়েছে। আচ্ছা, এখানে একটা আগ্রহ জাগে জানার যে এমনিতে আমরা বিহেভিয়ারাল বায়োলজি বা ইথোলজি বলছি, যেমন ঘোড়াদের নিয়ে একটা আলাদা চর্চা হয়, কুকুরদের ক্ষেত্রে কি আলাদা চর্চার কোনো নাম আছে এই শৃঙ্খলা? না। আচ্ছা, বেশ, তার মানে এটা এর মধ্যেই আপনি বেছে নিয়েছেন একটা বিষয় হিসেবে। বেশ, আপনার পুরনো কথায় ফিরে যাই, যে যে কুকুর আমাদের কাছাকাছি রয়ে গেল এবং পাশ্চাত্যের থেকে আলাদাভাবেই রয়ে গেল, এবং তারা যে মানুষের সঙ্গে কোথাও একটা দেনা পাওনার সম্পর্কে জড়িয়ে পড়লো, যেটা আপনি এগিয়ে দিয়েছিলেন আমাদের কিছুটা, সেখান থেকে যদি আবার ধরেন যেটা আপনাকে মূলত আকর্ষণ করে। একটা গল্প বলি, ধরুন আমি যদি চোখ বুজে ভাবি যে আমাদের পূর্বপুরুষ আজ থেকে 30,000 বছর আগে, কারণ এখন মোটামুটি জেনেটিক্স দিয়ে বোঝা যাচ্ছে যে 30 থেকে 40,000 বছর আগে কুকুর প্রজাতিটা তৈরি হয়ে গেছে, নেকড়ের থেকে আলাদা হয়ে গেছে কিছু কিছু জায়গায়, এবং সেটা মনে করা হচ্ছে প্রথম হয়েছিল ইস্ট এশিয়াতে বলে সেটা, কারণ চায়নাতে কাজ হয়েছে, জাপানে কাজ হয়েছে, ভারতে এই কাজটা তেমনও হয়নি। তো যাই হোক, মনে করুন 30,000 বছর আগে কিছু মানুষ তারা শিকার টিকার করে নিয়ে এসে তারা আগুনের পাশে বসে মাংস পুড়িয়ে খাচ্ছেন। এবার সেই সময় তো চামড়া, নখ, দাঁত, হাড়গোড় সব কিছুই ব্যবহার করা হয়, কিন্তু যাই করি না কেন আমরা কিছু উচ্ছিষ্ট তো রয়েই যায়। এইটা একটা দৃশ্য। আরেকটা দৃশ্য হচ্ছে একটা নেকড়ের পাল। এবার এই নেকড়ের পালে যেটা হয়, এদের একটা আলফা থাকে, আলফা দম্পতি থাকে, একজন আলফা নয়। আচ্ছা, তারা প্রথমে খাবে, তারপরে যে হায়ারার্কি বলা হয় তাতে এরপরে যারা আছে 2 নম্বর, তারপরে তারা খাবে, তারপরে আলফাদের ছেলেপুলেরা খাবে। এইটা করতে করতে যারা একটু ছোট, হয়তো বয়সে ছোট, অথবা তারা অতটা শক্তপোক্ত নয়, যারা ওই হায়ারার্কির তলার দিকে, তারা ওই উচ্ছিষ্টভোজী থেকে যায়। বেশ সামন্ততান্ত্রিক আর কি। হ্যাঁ, এবার এদের তো পেটটা খুব একটা ভরে না, কিন্তু এরা যদি একা চলে যায় কোথাও, এরা শিকার করে খেতে পারবে না, খরগোশ মেরে খাওয়ার একা ক্ষমতা এদের নেই, তাই দলে শিকারটা করতে এদের লাগে।
কিন্তু এরা পেট ভরে খেতে পায় না। এবারে এরকম একটি নেকড়ে যদি বুঝতে পারে যে এই যে দুপে জীবগুলো ঘুমোতে চলে গেল, ওই যে উচ্ছিষ্টগুলো সেগুলো তো দিব্যি খেয়ে নেওয়া যাচ্ছে। এইভাবে যদি একটা সম্পর্ক শুরু হয় যে মানুষ যখন বসে আছে এরা দূরে থাকছে, মানুষ ঘুমোতে চলে গেলে এরা আস্তে আস্তে আসছে, এসে উচ্ছিষ্টগুলো খাচ্ছে, সেখানে যদি আরেকটা প্রাণী চলে আসে তখন কিন্তু সে চেঁচাবে, কারণ এটা আমার। এই সম্পর্কটাই এখন মনে করা হয় যে আস্তে আস্তে কিছু কিছু মানুষ বুঝেছিলেন যে এই প্রাণীগুলো তো বেশ ভালো, এরা থাকলে তো অন্য একটা সাপও দিলে আমি টের পাচ্ছি, বা এরা উচ্ছিষ্ট খাচ্ছে, কি যদি আমি আরেকটু খেতে দিই এই শিকারে আমার সঙ্গে চলে যাচ্ছে এবং আমাকে সাহায্য করছে। এইভাবেই একটা সম্পর্ক প্রথমে থেকে শুরু হয়েছিল, পোষ্য হিসেবে নয়। আমি আছি, তুমি আছো, তুমি আমায় দেখো, আমি তোমায় দেখি। এবং আমাদের পথে যে কুকুররা থাকে তাদের সঙ্গে কিন্তু এখনও আমাদের সেই সম্পর্কটা রয়েছে। আপনি যদি গ্রামে গিয়ে বলেন যে কুকুরদের তোমরা মারো, তারা কিন্তু অনেকেই বলেন না না, রাত্রিবেলা হায়না আসে যখন তখন তো ওরাই চিৎকার করে আমাদের জানান দেয়, বা সাপ এলে তো ওরাই চেঁচায়, গোয়ালে যখন সাপ ঢোকে কুকুরগুলো ডাকে, তো কুকুরদের মারলে কি করে হবে? সুতরাং এই যে একটা, যেটাকে আমরা মিউচুয়ালিজম বলি বায়োলজিতে, সেটা দিয়েই কুকুরের সঙ্গে মানুষের সম্পর্ক শুরু। আচ্ছা, এই যে গবেষণাটা আপনি যখন করছেন তখন জানার ইচ্ছে হয় যে আমরা যেমন বলি ইনসিটু কাজ করা বা ওয়াইল্ডে গিয়ে কাজ করা, এটা তো আপনার একটা অন্য রকম। আপনি এমন একটা জায়গায় বসে আছেন, তার চারপাশে কুকুর আছে, তাহলে আপনি কি মার্ক করে নিলেন নাকি তাদের কয়েকজনকে একটা ঘেরাটোপের মধ্যে রেখে তবে না না, একদমই না, আমরা ইনসিটুই কাজ করি। কারণ নেড়িদের জন্য ওয়াইল্ড হচ্ছে মানুষের জঙ্গল। আচ্ছা, তো আমরা অনেকটাই কাজ শহুরে জায়গায় করি, মাঝে সাঝে কিছু প্রশ্নের জন্য গ্রামের দিকেও যাই, কিন্তু আমাদের কাজ হচ্ছে খাতা কলম নিয়ে বা ক্যামেরা নিয়ে যেখানে কুকুর সেখানে পৌঁছে যাওয়া। এবং অনেকেই এটা খুব অবাক হন যে তোমরা চেনো কী করে। আসলে কিন্তু প্রত্যেকটা কুকুরকে আলাদা দেখতে, একটু ভালো করে মন দিয়ে দেখলে কারো একটা কোথাও লেজে সাদা দাগ আছে, কারো কানের ওপরে একটু কালো ছোপ আছে, এইগুলো দিয়ে প্রত্যেকটা কুকুরকে আলাদা করে আমরা চিনে নিতে পারি। এবং কুকুররা যেহেতু নিজস্ব এলাকার বাইরে থাকা পছন্দ করে না, ওরা খুবই টেরিটোরিয়াল, তাই জন্য ওই এলাকার কুকুরগুলোকে চিনে নিলে এক্স্যাক্টলি একই রকম দেখতে একটা কুকুর আমি কল্যাণীতে পেয়েছি আর একটা কুকুর কলকাতায় পেয়েছি, তাতে তো আমার অসুবিধা নেই। আচ্ছা, কিন্তু কাছাকাছি একটা জায়গার মধ্যে আমি যদি 10টা কুকুর পাই, 10টা কুকুরের মধ্যে আমরা চিনে নিতে পারি কোনটাকে। আচ্ছা, এই যে চিনে নিলেন, এই যে ডেটাটা সংগ্রহ করলেন, এই ডেটার সঙ্গে দেখুন আমরা তো দূর থেকে দেখি, আমরা বুঝতে পারি না। ফলাফল নিয়ে আপনারা যখন হয়তো কোনো সম্মেলনে কথা বলছেন, দু একটা কানে আসে। এবার ইতিমধ্যে আপনি জেনেটিক্সের উল্লেখ করেছেন, আমি ধরে নিতে পারি যে জেনেটিক্সের যে ছাঁচটা সেটা আপনার আগে থেকে তৈরি আছে, তার জন্য আপনাকে নতুন করে কাজ করতে হয় না। তাহলে কি এই যে তথ্যটা সংগ্রহ করলেন এটাই আপনার কাছে মূল রসদ? আমরা যেটা করি সেটা হচ্ছে একটা প্রশ্ন দিয়ে সবসময় শুরু করি। প্রশ্নটা এমন হতে পারে যে পোষা কুকুর যেমন তার মালিক একটা বাটি দেখিয়ে খাবার আছে বোঝালে, বাটির দিকে আঙুল দেখিয়ে দিলে সে সেখানে গিয়ে খাবে। রাস্তার কুকুরের মালিক নেই, তাকে কেউ বাটি দেয় না, কিন্তু সে কি তাও এই আঙুল দেখানো মানে সেখানে খাবার খুঁজতে হবে এটা বুঝতে পারে? এইটা প্রশ্ন। এবার এখান থেকে এক্সপেরিমেন্টটাকে তৈরি করা। বা ধরুন একটা খুব মজার কাজ আমরা এখন করছি, পোষা কুকুরদের ক্ষেত্রে অনেক রিসার্চ আছে যেখানে জানা যায় যে লেবু, যে কোনো ধরনের লেবু ওদের পছন্দ নয়। এবং এটার একটা বিবর্তনের দিক থেকে দেখতে গেলে এটার একটা কারণ আছে যে প্রচুর প্রাণী টক খাবার পছন্দ করে না, কারণ টক খাবার অনেক সময় পচা হয়। মাংস যদি টক হয় সেটা পচা হতে পারে। তো টক খাবার যদি না খায়, টক মাংস যদি সে না খায়, তাহলে সে পচা মাংসটাকে অ্যাভয়েড করতে পারে। এবার আমাদের একটা প্রশ্ন এসেছিল যে আমরা ধরুন ভারতে প্রচুর লেবু পাতে খাই, বা রান্নায় অনেক জায়গাতে লেবু দেয়া হয়, তেঁতুল দেয়া হয়, টমেটো দেয়া হয়। এবং আমাদের বিশেষ করে বাঙালিদের, বিশেষ করে ধরুন বিয়ে বাড়িতে আপনাকে আগে লেবু আর নুনটা দেওয়া হবে। এই যে খাবারে একটা বিয়ে বাড়ি, প্রচুর মাংস খাওয়া হয়েছে, প্রচুর হাড়গোড় রয়েছে, এঁটো কাটা রয়েছে, কুকুরের জন্য খুবই লোভনীয় খাবার, কিন্তু তাতে এত লেবু, লেবুর চোকলা রয়েছে, লেবুর রস রয়েছে, তারা কি করবে? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নটাকে ধরে আমার এক ছাত্র তার পুরো পিএইচডিতে অনেকগুলো এক্সপেরিমেন্ট করেছে। এবং করতে গিয়ে আমরা দেখেছি যে সত্যি কুকুর লেবু পছন্দ করে না, কিন্তু এরা তো নেড়ি, এরা তাই বলে মাংসে লেবু মাখিয়ে দিলে মাংসটাকে পুরো ফেলেও দেয় না। আচ্ছা,
লেবুর রস থেকে মাংসটাকে তুলে নিয়ে তাকে ঝাঁকিয়ে রাস্তায় ঘষে বা চেটে লেবুর রসটা পরিষ্কার করে তবে সে মাংসটা খায়। সেই অ্যাডাপ্টেশনটা ঘটে গেছে। হ্যাঁ। আচ্ছা, বাহ। এবং এই যে কথাগুলো আপনি বলছেন, আমি নিজেই বুঝতে পারছি, যারা শুনছেন তাদের মধ্যে আগ্রহের সঞ্চার হচ্ছে, কেননা এমন কিছু আপনি বলছেন না যা এই মাটি থেকে, এই সংসার থেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু একই সঙ্গে এর একটা বিপদ আছে। বিপদটা হচ্ছে মারাত্মক মারাত্মক ফান্ডামেন্টাল কোয়েশ্চেন উঠে আসে এর থেকে, এবং আপনাকে যেন ওই চিকিৎসা করার মতো বসে বসে উত্তর দিতে হবে। যেমন যে কথাটা আসে যে আপনার গবেষণার দিকটা তো সম্পূর্ণ আলাদা, বা আপনার মতো করে যারা বিভিন্ন দেশে গবেষণা করছেন, মানুষের সঙ্গে এই ইন্টারাকশন, কুকুরের ইন্টারাকশানে যেটা হচ্ছে, প্রচুর মানুষ মানে তা কামড় খাচ্ছে, হ্যাঁ, আঁচড় খাচ্ছে। এমনও হয়েছে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের, বড় শিক্ষা প্রতিষ্ঠান মানে অনেক বড় কম্পাউন্ড, সেখানে কুকুর সরিয়ে দেওয়া হচ্ছে। এই রকম ক্ষেত্রে আপনার পরামর্শটা কি হয়? মানে আমি বলছি না যে আপনাকে একজন চিকিৎসকের মতো লিখে দিতে হবে না, প্রেসক্রিপশন, বুঝেছি, তবু বুঝেছি। আপনার পরামর্শ কি হয়? প্রথমত আমাদের মনে রাখতে হবে যে কুকুর উচ্ছিষ্টভোজী এবং মানুষের উচ্ছিষ্ট খেয়েই তারা অভ্যস্ত। এবার একটা যেটা হয়েছে সেটা হলো, আমাদের শহরগুলো যত পরিষ্কার হয়েছে, রাস্তায় আবর্জনা কমেছে, কুকুর ঘুরে ঘুরে খেতে গিয়ে সেই খাবার পাচ্ছে না। আরেকটা যেটা হয়েছে, যেটা আমার মনে হয় বেশি বিপদ হয়েছে তাদের জন্য, ধরুন আমি কল্যাণীতে থাকি, এখনও বেশিরভাগ বাড়িতেই যেটা দেখা যায় যে খাবার পরে এঁটো কাটাগুলো মানুষ রাস্তার ধারে ফেলে দেন এবং কুকুর বেড়াল এসে খায়। ফ্ল্যাট বাড়িতে সেই পরিবেশটা নেই। তো যেখানে বড় বড় হাউজিং সোসাইটি বা ফ্ল্যাটে মানুষ থাকেন, তাদের উচ্ছিষ্টগুলো কিন্তু আর উচ্ছিষ্টভোজী প্রাণীদের কাছে পৌঁছচ্ছে না। সেটা শুধু কুকুর নয়, প্রচুর পাখি এই উচ্ছিষ্ট খেয়ে থাকে শহরে। শালিক, কাক, বেড়াল আছে, ইঁদুরও আছে। আরেকটা কথা মাথায় রাখতে হবে, ইঁদুর কিন্তু উচ্ছিষ্ট না পেলে অন্য জিনিস খাবে। আচ্ছা, আর ইঁদুরের সংখ্যাও বাড়বে যদি ইঁদুরকে মেরে ফেলার মতো প্রাণীরা শহরে না থাকে, যেমন কুকুর এবং বেড়াল। ইঁদুর এদের ভয় পাবে। সুতরাং আমাদের যেটা মনে হয়, আমরা দেখি কি কুকুরটাকে দেখি, কিন্তু বায়োলজিস্ট বা ইকোলজিস্ট হিসেবে আমি বলতে পারি যে এখন সারা পৃথিবীতে যেটা নিয়ে প্রচুর কাজ হচ্ছে, বলা হয় আরবান ইকোসিস্টেম, যে শহরেও প্রকৃতি রয়েছে এবং তার মধ্যেও বিভিন্ন পশু পাখি, গাছপালা, পোকামাকড়, তারা সবাই একে অপরের সঙ্গে জড়িয়ে মরিয়ে রয়েছে, কানেকশন রয়েছে। সুতরাং একটা পশুকে আমি আলাদা করে, একটা প্রজাতিকে আমি আলাদা করে দেখতে পারি না। এখন সেটাই করা হচ্ছে। কুকুর সরিয়ে দাও, কুকুর কামড়াবে না। 2 বছর বাদে ইঁদুরের কামড় হবে, সেই পাইট পাইপারের মতো গল্প তৈরি হবে। সেটা আমরা ভাবছি কন্ট্রোলটা থাকছে। দ্বিতীয় হচ্ছে, আরেকটা জিনিস মানুষ করেন, সেটা কুকুরের প্রতি ভালোবাসা থেকেই করেন, এটা খুব বেড়েছে ইদানিং। 1 বালতি ভাত ডাল রান্না করে তারা কুকুরদের খাওয়াতে যান। এবং আমি অনেককে এটা পার্সোনালি বলেছি যে আপনারা না এক জায়গায় 15টা কুকুরকে খাওয়াচ্ছেন, এটা খুব ক্ষতি করছেন। কুকুররা অত বড় দলে থাকে না। এবং আমরা এটাও দেখেছি, দলটা যখন বড় হয় ওরা কিন্তু দল ভেঙে বেরিয়ে যায়, যেখানে খাবার পাবে চলে যায় ঠিক খুঁজে নিয়ে। সংঘাত হওয়া শুরু হয়। হ্যাঁ, এবার সংঘাত হওয়া শুরু হলেই দলটা ভেঙে যায়। কিন্তু যদি আমি প্রথমে শুরু করেছিলাম 5টা কুকুর দিয়ে, এবার তাদের বাচ্চা কাচ্চা হলো, তাদের আমি সবাইকে ভ্যাকসিন দিয়ে, চিকিৎসা করে, খাবার দিয়ে বাঁচিয়ে টাচিয়ে বড় করলাম, 5টা কুকুর গিয়ে 10টা হয়ে গেল, আমি খাবার বাড়িয়ে দিলাম, তাহলে তো তাদের যেতে হচ্ছে না। তখন দলের মাপটা বড় হয়ে যাচ্ছে, এদিকে তাদের যে সারাদিনের এনার্জিটা ক্ষয় করতে হতো খাবার খুঁজে খুঁজে, সেটাও করতে হচ্ছে না। তার উপরে তাদের আমরা এবার স্টেরিলাইজ করে দিচ্ছি। সুতরাং যখন মিটিং সিজন আসছে, হরমোনগুলো আছে কিন্তু বাচ্চাটা তো হচ্ছে না, এনার্জিটা যাবে কোথায়? নিজেদের মধ্যে মারামারি করছে, যাকে পাচ্ছে তারা করছে। কারণ এরা কিন্তু, মনে রাখতে হবে, প্রথমত এদের পূর্বপুরুষ হচ্ছে নেকড়ে, এরা কিন্তু হান্টার। তাড়া করা, শিকার করা এদের মজ্জাগত। নেই কাজ তো খই ভাত যেমন হয়, তেমন আর কিছু না থাকতো খেলতে শুরু করবে। এবং কুকুরদের ক্ষেত্রে যেটা হয়, খেলা থেকে মারামারি একটা কখন ট্রানজিশন হয় কেউ বোঝে না। তেমনই খেলতে খেলতে কখন সেটা শিকারে পরিণত হয়ে যাবে সেটা বোঝাটা সহজ নয়। সুতরাং একদিক থেকে মানুষের ক্ষতি হচ্ছে, অন্যদিক থেকে মানুষের ক্ষতি যে কুকুরের মাধ্যমে হচ্ছে, সেটার জন্য অনেকটা মানুষ দায়ী। আমার বেশ মনে পড়ে আপনার লেখা একটি প্রবন্ধ, ইন্টারনেটে আমি পড়েছিলাম ইংরেজি ভাষায়, এবং সেখানে আপনি বিজ্ঞানকে মানুষের কাছে সহজ করে বলার যে গুরুত্ব, সেটা নিয়ে উল্লেখ করেছিলেন। এবং লেখাটার মধ্যে অদ্ভুত একটা, যাকে বলে
আবেগ ছিল, বেশ প্যাশনেট ব্যাপারটা ছিল। এটা মনে হচ্ছিল না যে আপনি কোথাও একটা জাস্ট লিখে দিতে হবে, কন্ট্রিবিউট করতে হবে বলে লিখে দিয়েছেন, তা নয়। আবার একটা দিকে যখন আপনি কথা বলছেন কারোরই মনে হবে না যে আপনি আলাদা করে বিজ্ঞান বলছেন, মনে হবে এই তো চারপাশে যা আছে তাই বলছেন। এরকমভাবে কি আমরা ভাবতে পারি যে আপনার বিজ্ঞানের শাখাটা আপনাকে একটু এগিয়ে দিয়েছে জনপ্রিয় ভাষায় কথা বলার ক্ষেত্রে, নাকি সবাই এই শাখায় থেকেও এভাবে কথা বলতে পারেন না? আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? অবশ্যই আমার বিষয়টাই এমন যে মানুষের কাছে পৌঁছে যাওয়াটা সহজ হয়তো, যার জন্য অনেক সময় হয় যেটা যে আমাদের গবেষণার কাজ বেরোলে অনেক সময়তেই বিভিন্ন খবরের কাগজ সেগুলো নিয়ে খবর করতে চায়, কারণ মানুষ কুকুরের সম্পর্কে পড়তে আনন্দ পায়। তবে এটা আমার মনে হয় এটা একটা খুব পার্সোনাল জায়গা, কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা ভারতবর্ষে অন্তত বেশিরভাগ গবেষণাটাই করি হচ্ছে সরকারি গ্রান্টে, এবং সেই টাকাটা আসে কিন্তু মানুষের ট্যাক্সের থেকে। এবার আমি মনে করি এটা আমার দায়িত্ব যে আমি যে 5 জন মানুষের ট্যাক্সের টাকা দিয়ে গবেষণা করলাম, করে আমি 5টা পেপার ছাপালাম, 2টো স্টুডেন্টের পিএইচডি হলো, খুব ভালো কথা, কিন্তু তার সঙ্গে তাদের টাকা দিয়ে আমি গবেষণা করে কি জানতে পারলাম সেটা তাদের কাছে পৌঁছে দেওয়াটা, তাদের ছেলেমেয়েদের কাছে পৌঁছে দেওয়াটা, এটা বিজ্ঞানী হিসেবে আমার মনে হয় আমার দায়িত্ব। এবং আমি মনে করি সব স্তরের সব রকমের বিজ্ঞান গবেষকেরই দায়িত্ব। এবং সেটা অবশ্যই হয়তো আমার কাজটা একটু সোজা, হয়তো যিনি কোয়ান্টাম ফিজিক্স করেন তার কাজটা অত সোজা নয়, কিন্তু কোয়ান্টাম ফিজিক্সের জন্য, কোয়ান্টাম মিশনের জন্য সরকার যখন টাকা দিচ্ছেন, সেই টাকা দিয়ে কি হবে এবং কেন মানুষের টাকা সেখানে যাবে, সেটা তো কোয়ান্টাম ফিজিক্সের লোকেদেরই দায়িত্ব তাদের কাছে তুলে ধরা, না? সেটা আমার মনে হয় আমাদের দেশে এখনও যথেষ্ট হয় না, এবং সেটা একটা দুঃখের জায়গা যে এটার থেকে আমার মনে হয় আরেকটা যেটা ক্ষতি হচ্ছে সমাজের। আমি কালই দেখছিলাম যে এই যে 12-এর পরে ছেলেপুলে বিজ্ঞান পড়তে কলেজে যাচ্ছে ভর্তি, না। হ্যাঁ, এটা কিন্তু বেশ কিছু বছর ধরে হচ্ছে। বিজ্ঞান পড়ানোটা স্কুলে যেভাবে হয় শুধু সিলেবাস ভিত্তিক, যতটুকু সময় থাকে, যে বিষয়গুলো পড়ানো হয়, আধুনিক বিজ্ঞান এখনও পড়ানো হয় না, হাতে কলমে বিজ্ঞান হয় না, বাচ্চারা উৎসাহ পায় না, অঙ্কে ভয় পায়, বিজ্ঞানে ভয় পায়, পড়ে না। তারপরে যারা 11-12-এ বিজ্ঞান পড়েছে তারা এই নিট আর জেই করে সাধারণ বিজ্ঞান চর্চাটা আর কেউ করছে না। বিজ্ঞান মনস্কতাটা তৈরি হবে কোথা থেকে? যেটা একটা মানে মৌলিক প্রশ্ন বারবার ঘুরে ঘুরে আসে, মানে এবছর এলো শেষ হয়ে গেল তা নয়, সামনের বছরও একই প্রশ্ন উপস্থিত হবে আর কি। বেশ, শ্রোতা বন্ধুরা, আজকে যিনি আমাদের অতিথি হয়ে আছেন অধ্যাপিকা অনিন্দিতা ভদ্র, তিনি যে কাজ করেছেন আমরা দাবি করব না সে কাজ সম্পর্কে আপনাদের আমরা পুরোপুরি জানাতে পারলাম, সেটা বোধহয় সম্ভবও নয়। কিন্তু একটা আগ্রহ অনেক দিন ধরেই ছিল যে তিনি যে বিষয়টা চর্চা করছেন সেটা আমাদের এই মাধ্যম দিয়ে মানুষ জানুক কিছুটা বিস্তারে। তো সেটা সম্ভব হলো। এবার তার সঙ্গে সঙ্গে কিছু সামাজিক নীতিনৈতিকতাও কিন্তু উঠে এলো। কুকুরের সঙ্গে আমাদের আচরণের যে জায়গাগুলো সে সম্পর্কেও কিছু সতর্কবার্তা উঠে এলো, যেটা খুব কাজের, আমাদের তো তাই মনে হয়। তো আপনারা কিভাবে এটাকে নিলেন, আপনাদের মতামত কি, সেটার অপেক্ষায় থাকবো। আর তেমন হলে তো অধ্যাপিকা ভদ্র আমাদের ডাকে আবার সাড়া দেবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেবেন, এই আশায় থাকবো। আজকে তাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের এই অন্বেষা অনুষ্ঠান। শেষ করার আগে শুধু একটা কথা বলে যাই যে প্রত্যেক রবিবার সকাল 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আমাদের ধারাবাহিক যে পরিবেশন সেটা শুনতে ভুলবেন না। আপনারা নিয়মিত শুনছেন ধুলোমুঠি সোনামুঠি, কেমন লাগছে জানাতে ভুলবেন না। নমস্কার। এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। কথা হবে পরের অন্বেষায় একই সময়ে ও একই প্রচার তরঙ্গে। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।